এই গ্রামের একটি মেয়ে যে কিনা গ্রামের সবার সাথে শারীরিক সম্পর্ক করে, কিন্তু তার সাথে শারীরিক সম্পর্ক করার পর গ্রামের একের পর এক খুন। যারা খুন হচ্ছে তাদের নাম আবার কারা যেন আগে দেয়ালে লিখে রাখে। তবে খুনগুলো হয় প্রতি মঙ্গলবার রাতে। অদ্ভুত বিষয় হলো যারা মারা যাচ্ছে তারা আবার পরকীয়ায় লিপ্ত ছিল। অন্যদিকে কেউ প্রতি মঙ্গলবার রাতে 2 হাতে প্রদীপ নিয়ে হেঁটে যাচ্ছে। তাহলে মেয়েটি কেন সবার সাথে শারীরিক সম্পর্ক করে? কেনই বা প্রতি মঙ্গলবার রাতে 2 জন করে মানুষ মারা যায়? পুলিশ কি এর তদন্ত করতে পারে? এই সকল রহস্য নিয়ে 2023 সালে মুক্তি পায় মঙ্গলভারম মুভিটি। এই কাহিনী শুরু হয় 1986 সালে, যেখানে আমাদেরকে রবি এবং সাইলো নামে 2 বন্ধুকে দেখানো হয় যারা একই সাথে পড়াশোনা করছিল। আর ওরা 2 জন খুব ভালো বন্ধু ছিল। একদিন ওরা 2 জন একটা বাগান থেকে কিছু ফল চুরি করে পালাচ্ছিল। এই সময় রবি একটা কাজলের কৌটা এনে সাইলোকে জানায়, আমি এটা মহালক্ষীর মন্দির থেকে নিয়ে এসেছি। এখানে সাইলো নিজের দিদার সাথে থাকতো, কারণ ওর মা মারা গেছিল এবং ওর বাবা অন্য আরেকজনকে বিয়ে করে নিয়েছে। ওর বাবা মাঝে মধ্যে নিজের বউ বাচ্চাকে নিয়ে সাইলুর দিদার বাড়িতে আসা যাওয়া করতে থাকে, যাতে এখানকার সম্পত্তির ভাগ সে নিতে পারে। একদিন সাইলুর দিদা তাকে বলে, এই জমিটা সাইলুর নামে আছে, এটা তোমরা কিছুতেই পাবে না। এটা শুনে লোকটা প্রচন্ড রেগে যায় এবং নিজের বউকে নিয়ে এখান থেকে চলে যায়। এসব দেখে সাইলু মহালক্ষীর মন্দিরে গিয়ে খুব কান্নাকাটি করতে থাকে। তখন রবি সেখানে আসে আর সাইলু তাকে সব বলে। রবি তখন সাইলুকে সান্ত্বনা দেয় আর বলে, সব ঠিক হয়ে যাবে, তুই এত ভেঙে পড়িস না। এই সময় রবির বাবা সেখান দিয়ে যাচ্ছিল আর সে রবিকে মারধর করে এখান থেকে বাড়ি পাঠিয়ে দেয়। এরপর সে খুব খারাপ ভঙ্গিময় সাইলুর শরীরে টাচ করে এবং ওকে বলে, কি রে, তোকে ডাকি, তুই আসিস না কেন? এখানে বোঝা যায় যে এই লোকটা তার সাথে খুব খারাপ কিছু করত। এই রাতে খবর পাওয়া যায় রবিদের বাড়িতে আগুন লেগে গেছে। সাইলু যখন এটা দেখতে যায়, জানা যায় রবি আর তার বাবা দুজনে আগুনে পুড়ে মারা গেছে। তখন সে খুব কাঁদে আর ভাবে সবচেয়ে কাছের বন্ধু এখন আর এই পৃথিবীতে নেই। তারপর এই ঘটনা 10 বছর পরের দৃশ্য দেখানো হয়। আমরা একটা মেয়েকে দেখি যে মধ্যরাতে নিজের হাতে এবং মাথায় প্রদীপ জ্বালিয়ে গ্রামের রাস্তা দিয়ে মন্দিরের দিকে ছুটছে এবং ওর পায়ের নুপুরে বিশাল আওয়াজ হচ্ছে। মেয়েটি প্রচন্ড জোরে ছুটছে, কিন্তু এই প্রদীপগুলো কিছুতেই নিভছে না। পরের দিন মঙ্গলবার সকালে গ্রামবাসীর একটা বাড়ির দেয়ালে বড় বড় করে কিছু লেখা দেখতে পায় আর আশ্চর্য হয়ে যায়। এখানে রাজু নামের একটি ছেলে ছিল যার এসব নিয়ে কিছুটা নলেজ ছিল, আর ওর বন্ধু ছিল পুলি, যে চোখে দেখতে পেত না। পুলি তখন রাজুকে জিজ্ঞাসা করে ওখানে কি লেখা আছে। রাজু বলে, ওখানে এরকম 2 জনের নাম লেখা আছে যারা বিয়ের পরও অন্য আরেকজনের সাথে রিলেশন রয়েছে। যে লোকটার বউয়ের নাম লেখা ছিল সেই লোকটা এখানে সেটি দেখতে পায় আর মারাত্মক রেগে যায়। সে আজ নিজের বউকে মেরে ফেলবে, কিন্তু একটু পরে দেখা যায় ক্ষেতের একটা কুয়ার পাশে এই লোকটার বউ এবং তার প্রেমিকা মরে পড়ে আছে, যা দেখে মনে হচ্ছিল তারা আত্মহত্যা করেছে। তবে এই দৃশ্য দেখে গ্রামবাসীরা হয়রান হয়ে পড়ে। তারা ভাবে এরকমটা কি করে হতে পারে। কিছুক্ষণ পরে সাব ইন্সপেক্টর মায়া এই কেসটা সমাধান করার জন্য গ্রামে আসে। মায়া যখন সবকিছু যাচাই করতে শুরু করে, তখন গ্রামবাসীরা তাকে বলে, জমিদার আমাদের মালিক, তিনি যদি অনুমতি না দেন তাহলে আপনারা এই লাশ এখান থেকে নিয়ে যেতে পারবেন না। একটু পর জমিদার এখানে আসে। জমিদার পুলিশকে এই লাশগুলো এখান থেকে নিয়ে যেতে বারণ করে। মায়া তাকে বোঝায় যে, দেখুন, আমাদের মনে হচ্ছে এটা একটা মার্ডার, তাই আমাদের এই বডিগুলো পোস্টমর্টম করা অত্যন্ত জরুরি। তবে জমিদার কথা শুনে না। জমিদার বলে, এটা আত্মহত্যা ছাড়া কিছুই না, আপনারা চলে যান এখান থেকে। এরপর আমরা বিশ্বনাথ নামে একজন ডাক্তারকে দেখতে পাই, যে খুব ভালো একজন মানুষ, সবসময় গরিবদের সাহায্য করে। যদি কারো কাছে টাকা নাও থাকে তাহলে সে তাদের ট্রিটমেন্ট করে দেয়। 4 দিন পর গ্রামে একজনের বাড়িতে একটি মেয়ের বিয়ের অনুষ্ঠান হয়, যেখানে গ্রামের লোকদের নিমন্ত্রণ ছিল। ওখানে রাজা নামের একটা লোক, সে সবাইকে বলে, আমার মনে হচ্ছে শিবাই এই 2 জনকে খুন করেছে। শিবা হলো এই গ্রামের থাকা একজন ফটোগ্রাফার, যে এই বিয়েতে ছবি তুলছিল। কিন্তু এখানে এইসব কথা শোনার পর শিবা রাজার সাথে মারপিট করতে থাকে। এই ঝামেলাটা মুহূর্তের মধ্যে একটা বিশাল মারামারিতে পরিণত হয়। গ্রামবাসীরা একে অপরের সাথে মারামারি করতে শুরু করে। এই সময় জমিদারের বউ রাজেশ্বর সেখানে চলে আসে। তবে রাজেশ্বরীর সামনে সবাই এমন আচরণ করে যেন এখানে কিছুই হয়নি, সবাই নর্মাল আছে। রাজেশ্বরী আসলে পূজা পাঠ করতে বেশি পছন্দ করে, যে কারণে গ্রামবাসীরা তাকে খুব সম্মান করে। অন্যদিকে মন্দিরে পুরোহিত আর তার ওয়াইফ কথা বলছিল। পুরোহিত এক পর্যায়ে তার ওয়াইফকে বলে, মন্দিরের সামনে মেলা বসার সময় তো হয়ে গেল, কিন্তু হাতে একটা টাকাও নেই। তখন তার বউ তাকে বলে, তুমি একবার জমিদারের কাছে কিছু টাকা চেয়ে দেখো না। পরের দিন পুরোহিত জমিদারের কাছ থেকে কিছু টাকা ধার চাইতে যায়।
তবে জমিদার তাকে বলে, আমি অত ঠাকুর দেবতা মানি না, টাকা দিতে পারবো না, আপনি চলে যান। এই সময় পুরোহিত যখন এখান থেকে ফিরে যাচ্ছিল তখন জমিদারের বউ তাকে ডাকে। রাজেশ্বরী তাকে কিছু টাকা দেয় যাতে তারা সুষ্ঠুভাবে মেলা আয়োজন করতে পারে। ওই দিন মায়া যখন গ্রামে যাচ্ছিল কেস তদন্তের জন্য তখন কলা বাগানের ভেতর সে একটা দেবীর মুখোশ পরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। সে যখন গাড়ি থামিয়ে দেখতে যায় তখন আর সেখানে কেউ ছিল না। কিন্তু এটা দেখার পর মায়া কিছুটা হয়রান হয়ে পড়ে। সে সারাক্ষণ চিন্তা করতে থাকে ওটা কি ছিল। পরের দিন সন্ধ্যাবেলা মন্দিরে মেলা হয়, সমস্ত গ্রামবাসী ওখানে আনন্দ করছিল। এখানে আমরা সেই মুখোশ পরা ছেলেটিকে দেখতে পাই যে কিনা মেলা থেকে কিছুটা দূরে একটা ঘরের সামনে একাই নাচতেছিল। এই রাতে আবারও আমরা সেই মেয়েটিকে প্রদীপ জ্বালিয়ে ছুটতে দেখতে পাই। পরের দিন আবারও একটা মঙ্গলবার আসে এবং আবারও কেউ বাড়ির দেয়ালে কিছু লিখে রেখে চলে গেছিল। সমস্ত গ্রামবাসীরা সেখানে যায় এবং দেখা যায় আজও দুজনের নাম ওখানে লেখা রয়েছে যারা বিয়ের পরও অন্য কারোর সাথে রিলেশনে রয়েছে। পরের দৃশ্যে দেখা যায় যাদের নাম ওই দেয়ালে লেখা ছিল তারা একটা বিশাল গাছের মধ্যে গলায় দড়ি দিয়ে ঝুলে রয়েছে। মায়া তখন এই ঘটনার সমাধান করতে আসে। তখন মায়া বলে, এটা এখন পরিষ্কার যে এটা মার্ডার, কারণ দিনের পর দিন কেউ এভাবে আত্মহত্যা করতে পারে না। এরপর শিবাকে ডাকা হয় এই লাশগুলোর ছবি তোলার জন্য। দেখা যায় কোনো কারণে শিবা প্রচন্ড টেনশনে রয়েছে। একটু পরে জমিদার এখানে আসে। তখন মায়া তাকে বোঝায় যে এখন আমাদেরকে ভেরিফিকেশন করতেই হবে, তাই আমাদের এই বডিগুলোকে নিতে হবে পোস্টমর্টম করার জন্য। জমিদার অনুমতি দেয়। পুলিশ ওই বডিগুলো নিয়ে চলে যায়। মায়া চিন্তিত, এইভাবে প্রতি মঙ্গলবারে কেউ খুনগুলো কেন করছে। সাথে মায়া বলে, আগে যারা যারা মরেছে তাদের লাশগুলো বের করতে হবে। কিন্তু যখন ওই কবরগুলো খোঁড়া হয় তখন দেখা যায় একটা বডিও সেখানে নেই। মায়া বুঝতে পারে যে তার মানে ওই লাশগুলোর মধ্যে কিছু প্রমাণ তো রয়েছে, যে কারণে ওগুলো সরিয়ে দেওয়া হয়েছে। পরের দিন গ্রামবাসীরা সিদ্ধান্ত নেয় তারা আজ রাত থেকে গ্রামে পাহারা দেবে। যদি কেউ এভাবে দেয়ালে কিছু লিখতে আসে তাকে ধরবে। তাকে ধরতে পারলে খুনি পর্যন্ত পৌঁছানো সম্ভব। রাতে সবাই ঘোরাঘুরি করছিল, তখন ওরা একটা ছেলেকে দেওয়ালে লিখতে দেখতে পায়। গ্রামবাসীরা যখন ছেলেটিকে ধরে দেখা যায় সে হচ্ছে শিবার ছোট ভাই। এই রাতে ডাক্তার বিশ্বনাথ যখন ক্ষেত থেকে বাড়ি ফিরছিল তখন সে তার আশপাশ থেকে কোনো মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। ডাক্তার যখন বিষয়টা দেখার জন্য যায় তখন সে ওখানে একটা মেয়ের আত্মাকে দেখতে পায়। মেয়েটি একবার তার দিকে তাকিয়ে ধান ক্ষেতের কুয়োর মধ্যে ঝাঁপ দেয় এবং সেই দৃশ্য দেখে ডাক্তারের হুঁশ উড়ে যায়, কারণ মেয়েটি ছিল সাইলো, যাকে আমরা কাহিনীর একদম শুরুতে দেখেছিলাম। এইবার আমাদের বর্তমান সময় থেকে 18 মাস আগের কিছু ঘটনা দেখানো হয়, যাতে আমরা দেখি যে সাইলোর সাথে কি ঘটেছিল, যে কারণে সে মারা যায়। সাইলো তখন বড় হয়ে গেছে, সে কলেজে পড়ে। গ্রামের অন্য মেয়েদের তুলনায় সাইলোকে অনেক বেশি সুন্দর দেখতে ছিল, তাই সে যখন রাস্তা দিয়ে কোথাও যাতায়াত করত তখন গ্রামের বিভিন্ন জায়গায় ছেলেরা তার দিকে চেয়ে থাকতো। সাইলোর কলেজের একজন প্রফেসর ওকে খুব পছন্দ করত। একসময় সাইলো তাকে পছন্দ করতে শুরু করেছিল। তারা দুজনে রিলেশনে যায় এবং শারীরিক সম্পর্ক করে ফেলে। সে তার জন্য পাগল হয়ে গেছিল। সাইলো ভেবেছিল সে হয়তো সত্যি তাকে ভালোবাসে, কিন্তু একদিন কলেজে গেলে সে জানতে পারে যে ওই শিক্ষক অন্য একটি মেয়েকে বিয়ে করে নিয়েছে। সাইলোর খুব খারাপ লাগে। সাইলো তার সাথে কথা বলতে চায়, তবে সে সাইলোকে বলে, পাগল নাকি, তোমার মতো একটি মেয়েকে আমি বিয়ে করব। এসব বলে সে সাইলোকে ধাক্কা মেরে বের করে দেয়। সাইলো প্রচন্ড কষ্ট পায় এবং ভেঙে পড়েছিল। প্রফেসর তাকে যে ভালোবাসা দিয়েছিল তা কিছুতেই ভুলতে পারছিল না। সেজন্য সাইলো গ্রামের সমস্ত ছেলেদের সাথে শারীরিক সম্পর্ক করতে শুরু করে। সে এতটাই নোংরা পর্যায়ে চলে গিয়েছিল লোকজন তার সাথে যা ইচ্ছে তাই করত। এতে গ্রামবাসীরা সাইলোর ওপর অনেক বিরক্ত হয়ে যায়। তারপর গ্রামবাসীরা জমিদারের কাছে যায় সাইলোর ব্যাপারে নালিশ করতে। জমিদার সব শুনে ঠিক করে ওকে গ্রাম থেকে বের করে দেওয়া হবে। পরের দিন গ্রামের সব লোকজন মিলে সাইলোর বাড়িতে যায় এবং সবাই ওকে মারধর করতে শুরু করে। গ্রামের মহিলারা ওকে মেরে গ্রাম থেকে বের করে দেয়। সাইলো এতে প্রচন্ড খারাপ লাগে এবং ক্ষেতের মধ্যে থাকা কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে ফেলে। এরপর কাহিনী বর্তমানে চলে আসে। আমরা মায়াকে দেখতে পাই শিবার ভাইটাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করছে। শিবা জানায় যে ও রাজার বোনের সাথে রিলেশনশিপে আছে, তাই সে যদি দেয়ালে তাদের নাম লিখে দেয় তাহলে হয়তো রাজা তাদেরকে বিয়ে দিয়ে দেবে। মূলত এই জন্য সে লিখতে গিয়েছিল, কিন্তু তার আগে সে ধরা পড়ে যায়। মায়া তখন শিবার হাতের লেখা এবং ওই দেয়ালের হাতের লেখা মেলানোর চেষ্টা করে। দেখা যায় দুটো লেখা সম্পূর্ণ আলাদা, এজন্য মায়া তাকে ছেড়ে দেয়। এরপর সোমবার রাতেও গ্রামবাসীরা এক হয়ে পাহারা দিতে থাকে। একটু পরে সেই মেয়েটি আসে যে 2 হাতে প্রদীপ এবং মাথায় প্রদীপ নিয়ে ছুটে চলতে থাকে। তখন তাকে এলাকার এক মুরব্বী দেখে ফেলে। মুরব্বী কাছে আসতে দেখতে পায় মা কালীর রূপে মেয়েটি। লোকটি তখন ভয় পেয়ে যায় এবং দৌড়ে পালায়। সে অন্যান্য লোকদের গিয়ে বলে, আমি কালীমাকে দেখেছি, তোমরা ওদিকে যেও না। তবে কেউ তাকে বিশ্বাস করে না, মুরব্বীকে তাড়িয়ে দেয়। এলাকাবাসী ভাবে মন্দিরে পুরোহিতের বউ মাঝে মাঝে মা কালীর রূপ ধারণ করে পুজো করত। এরকমটা পুরোহিতদের পূর্বপুরুষরা করত। সবাই ভাবে মুরব্বী তাকেই দেখেছে।
জানা যায় প্রতি মঙ্গলবার ভোরের দিকে পুরোহিতের বউ এভাবে সেজেগুজে তারপর মন্দিরে যেত পুজো করতে। এরপর দেখা যায় বিশ্বনাথ গভীর রাতে চুপি চুপি ওই দেয়ালের কাছে যায় এবং কিছু লিখতেই যাবে, তখন মায়া ওকে ধরে ফেলে। কারণ মায়ের প্রথম থেকে ডাক্তারের উপর সন্দেহ ছিল, কেননা এলাকাবাসী ডাক্তারের উপর অগাধ বিশ্বাস, তাকে কেউ সন্দেহ করবে না। মায়া বলে, আপনি বলেছিলেন কুয়োর পাশে সাইলুর আত্মা দেখেছেন, কিন্তু এখন বুঝলাম ওটা ভুয়ো ছিল। ডাক্তার বুঝে গিয়েছিল গ্রামবাসীরা এসব জানলে তারা রক্ষে থাকবে না, সেজন্য ব্যাগ থেকে একটা ইঞ্জেকশন বের করে মায়াকে পুশ করে দেয়। মায়া সেখানেই জ্ঞান হারায়। এরপর মায়া যখন নিজের চোখ খোলে তখন সে নিজেকে একটা বাড়িতে বাঁধা অবস্থা দেখতে পায়। ডাক্তারও সেখানে ছিল। মায়া বলে, আমি আপনাকে দেখে নেব। ডাক্তার মায়াকে বলে, আগে জানুন আমি এসব কেন করছি, তারপর না হয় যা ইচ্ছে তাই করবেন। ডাক্তার জানায়, একদিন জঙ্গলের পাশ থেকে আসার সময় সে সাইলোকে অত্যন্ত খারাপ অবস্থা দেখতে পায়। সাইলোকে আমি হসপিটালে নিয়ে যাই, ও প্রচণ্ড ভয় পেয়েছিল, সেজন্য আমি ওকে একজন মহিলা ডাক্তার দেখাই। সেই ডাক্তার যখন সাইলোকে চেক আপ করে তখন জানা যায় সাইলো অস্বাভাবিক একটা রোগে আক্রান্ত। এটা এমন এক রোগ যা কোনো সাধারণ মহিলার যৌন চাহিদা অতিরিক্ত বাড়িয়ে দেয়। এ কারণে সাইলো গ্রামের ছেলেদের সাথে শারীরিক সম্পর্ক করে ফেলতো। এমনকি এইসব থেকে ছাড়া পাওয়ার জন্য ও রোজ রাতে নিজের ওপর টর্চার করত। এটা এমন এক রোগ যেটা খুব সহজে কাউকে পিছু ছাড়ে না, যতক্ষণ না সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। ডাক্তার এখানে এটা বলে সে সাইলোকে নিজের মেয়ের মতো দেখত, সাইলো তাকে বাবার মতোই দেখত। একই সময় জঙ্গলে শিবাকে দেখতে পায়, সে এখানে কাউকে খোঁজার চেষ্টা করছে। এই সময় ওই মাস্ক পরা ছেলেটিকে দেখতে পায় আর শিবার সাথে মারপিট করতে লাগে। শিবা যে কোনো পর্যায়ে এবার ওর মুখটা দেখতে চায়। শিবা ছুরি দিয়ে মুখোশ পরা ছেলেটিকে বারবার জখম করতে থাকে। ছেলেটির মুখ রক্তাক্ত হয়ে যায়, কিন্তু এরপর মুখোশ পরা ছেলেটি একটা ত্রিশূল তুলে নিয়ে শিবাকে আঘাত করে। শিবা সেখানেই মারা যায়। এদিকে ডাক্তার তাকে বলে শাইলো ওই সময় হয়রান হয়ে পড়েছিল, ওর একজন সাথীর খুবই দরকার ছিল। একদিন ওর সেই ছোটবেলার বন্ধু রবি ওর কাছে আসে, যাকে জীবন্ত দেখে সাইলো অনেক খুশি হয়। সে ভাবতেই পারেনি রবি এখনো বেঁচে আছে। রবি জানায় ও সেদিন নিজের বাবাকে সাইলোর সাথে খারাপ কাজ করতে দেখে নিয়েছিল, সেজন্য সে নিজের বাবাকে মেরে ফেলেছে এবং তাকে বাড়িতে রেখে আগুন ধরিয়ে দেয়, যাতে লোকজন এটা ভাবে যে সেই আগুনে রবি পুড়ে মারা গেছে। কিন্তু তখন থেকে রবি ছায়ার মতো সাইলোর পেছন পেছন থাকতো, আর বাকি সময় মন্দিরের পেছনে একটা ঘরে লুকিয়ে থাকতো। প্রতিদিনই মন্দিরে কেউ না কেউ প্রসাদ দিত, আর রবি সেই প্রসাদ খেয়ে নিজেকে বাঁচিয়ে রাখে। রবি মন্দিরে মহালক্ষ্মী দেবীর মতো একটা মুখোশ বানিয়েছিল, আর ওটা পরে সবার সামনে যেত, যাতে কেউ তাকে চিনতে না পারে। সাইলো ওকে ফিরে পেয়ে খুব খুশি ছিল, এমনকি তারা দুজন বিয়ে করবে বলে ঠিক করেছিল। কিন্তু রবি একদিন জানতে পারে সাইলো আত্মহত্যা করেছে। এটা শোনার পর রবি মানতেই পারছিল না। রবি সাইলোকে দেখার পর বুঝতে পারে কেউ ওকে খুন করেছে, যে খুনটা 6 জন মানুষ মিলে করেছিল। ওই 6 জনের মধ্যে রবি প্রথম 4 জনকে মেরে ফেলে। এখন যে 2 জন বেঁচে আছে তাদের মধ্যে রবি একজনকে মেরে ফেলেছে। মায়া ডাক্তারকে জিজ্ঞাসা করে বাকি 2 জন কারা। ডাক্তার বলে শিবা এবং জমিদারের বউ রাজেশ্বরী, যারা অবৈধ সম্পর্কে রয়েছে, যেটা জমিদার এখনো জানে না। দেখা যায় ক্ষেতের মধ্যে যে ত্রিশূল দিয়ে শিবাকে মেরেছিল সে অন্য কেউ নয়, বরং রবি ছিল। কিন্তু মায়া বলে রাজেশ্বরী তো খুব সৎ একটা মেয়ে। ডাক্তার বলে না, সে খুব লোভী, টাকার জন্য সে জমিদারকে বিয়ে করেছে। আর ঠাকুরের প্রতি যে ভক্তি দেখায় শুধুমাত্র সেটা লোক দেখানোর জন্য ছিল। ডাক্তার এবার মায়াকে সাইলোর খুন করার আসল কাহিনীটা জানায়, যেটা হলো সাইলো একদিন শিবা এবং রাজেশ্বরীকে খুব বাজে অবস্থায় দেখে ফেলেছিল। এই ব্যাপারে যাতে কেউ জানতে না পারে সেজন্য ওই 6 জন মিলে সাইলোকে প্রাণে মেরে ফেলে এবং সমাজের সামনে একটা মিথ্যা ঘটনা সাজিয়ে দেয়। বাইরে আমরা জমিদারকে দেখতে পাই। ডাক্তার এবং মায়ের কথা সে শুনে ফেলে। সে প্রচণ্ড রেগে যায় এবং বাড়িতে গিয়ে রাজেশ্বরীকে ইচ্ছে মতো মারে। এরপর তাকে পুড়িয়ে মেরে ফেলে। রবিরও এখন সাইলোর জন্য প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। এরপর রবি ওই পুকুরটায় ঝাঁপ দিয়ে দেয়। পরের দিন গ্রামে যখন রাজেশ্বরী মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়ে তখন গ্রামবাসী জমিদার বাড়ির সামনে এসে জড়ো হয়। পুলিশও চলে এসেছিল। মায়া জমিদারকে বলে কিভাবে হলো এসব। জমিদার বলে ও তো দেবীমার ভক্ত ছিল, ও নিজেকে শেষ করে ফেলেছে যাতে ও তার কাছে থাকতে পারে। মায়া বুঝে গিয়েছিল যে জমিদার নিজের বউকে মেরে ফেলেছে। তবে মায়ের এখন সাইলোর জন্য খুব খারাপ লাগছিল, সেজন্য সে জমিদার এবং ডাক্তার কাউকে কিছুই বলে না। সে এই গ্রাম থেকে ট্রান্সফার নিয়ে অন্য কোথাও চলে যায়। এই রাতে জমিদার ডাক্তারকে বলে, আপনি যখন মায়াকে সব বলেছিলেন তখন আমি বাহির থেকে সব শুনে নিয়েছিলাম। আমি নিজেকে সামলাতে পারিনি। আমি বাড়ি গিয়ে রাজেশ্বরীকে মেরে ফেলেছি। সাথে জমিদার ডাক্তারকে জিজ্ঞাসা করে, একটা কথা বলুন, তাহলে আপনি কি করে জানলেন যে ওই 6 জনই ওকে মেরেছিল? ডাক্তার জানায়, পুলি আমাকে সবকিছু বলেছে। আপনাদের পুলির কথা মনে আছে নিশ্চয়, যে চোখে দেখতে পায় না। আসলে পুলি অন্ধ না, সে অন্ধ সাজা নাটক করে আর গ্রামবাসী থেকে সাহায্য তোলে। ও একদম নর্মাল। ওই দিন যখন ওই 6 জন মিলে সাইলোকে মারছিল তখন পুলি ওখানেই ছিল। ও দূর থেকে সব দেখে নিয়েছিল। তারপর ডাক্তার যখন বাড়ি ফেরে সে ডাক্তারকে সবকিছু বলে। তারপর ডাক্তার আর রবি এরকম একটা প্ল্যান সাজায় এবং তাদের সবাইকে মেরে সাইলোর হত্যার প্রতিশোধ নেয়। আর এভাবে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।
বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। ধন্যবাদ।